নমস্কার, যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। ধরুন আপনার বাড়ির পেছনে সামান্য একটু খালি জমি আছে, আর সেখানে গোটা ১০-২০ দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, শুনতে খুব সাধারণ আর চিরাচরিত একটা গ্রাম্য দৃশ্য মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক ততটাও সাধারণ নয়। একদমই তাই। আজকের যে সোর্স ম্যাটেরিয়ালটা আমরা ঘাঁটছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে তৈরি ব্যাকইয়ার্ড দেশি মুরগি পালনের একটা নির্দেশিকা, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই মডিউল 1 বা ফাউন্ডেশন গাইডটা বলছে যে সঠিক পদ্ধতি জানা থাকলে এই সামান্য কয়েকটা মুরগি একটা পরিবারের রোজগার, পুষ্টি আর আয়ের পুরো চিত্রটা বদলে দিতে পারে। এটা শুধু কয়েকটা মুরগি পোষার গল্প নয়। ঠিক। এটা আসলে একটা লাভজনক, বৈজ্ঞানিক আর পরিবেশ বান্ধব গ্রামীণ ব্যবসার একটা সলিড ব্লুপ্রিন্ট। আর এই ব্লুপ্রিন্টটার সবচেয়ে বড় চমকটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এই স্কেল বা মাত্রাতে। বলতে চাইছেন যে বড় খামার না করেও যে লাভটা করা যায়। ঠিক তাই। আমরা যখন পোল্ট্রি ব্যবসার কথা ভাবি, আমাদের মাথায় কি আসে? বিশাল টিনের শেড, হাজার হাজার মুরগি আর লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট, তাই তো? কিন্তু আজকের এই ডেটাগুলো প্রমাণ করছে যে বড় মূলধন নয়, বরং বিজ্ঞান আর প্রকৃতির সঠিক ব্যালেন্সটাই হলো আসল ম্যাজিক। মাত্র ১০-২০টা মুরগি নিয়ে শুরু করা এই মডেলটা টিকে থাকার একটা অসাধারণ ইকোসিস্টেম তৈরি করে। হুম। আচ্ছা, ইকোসিস্টেমের কথায় আসার আগে একটা প্র্যাকটিক্যাল জায়গায় ফোকাস করা যাক। এই যে এত চমৎকার একটা আইডিয়া, এটা বাস্তবে রূপ দিতে গেলে তো মুরগিগুলোকে কোথাও একটা রাখতে হবে। খামারের ধরনটা কি হবে? আমাদের সোর্সে মূলত ৩ ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে: ব্যাকইয়ার্ড, সেমি ইন্টেন্সিভ আর কমার্শিয়াল ফ্রি রেঞ্জ। হ্যাঁ, এই তিনটেই মূলত দেখা যায়। কিন্তু আমি যদি একজন সাধারণ চাষি হওয়ার কথা ভাবি, যার বিশাল শেড বানানোর কোনো ক্ষমতা নেই, তাহলে কোন পদ্ধতিটা সবচেয়ে বাস্তবসম্মত? একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে প্রথম দুটো পদ্ধতি সবচেয়ে কাজের। ব্যাকইয়ার্ড বা একদম চিরাচরিত যে পদ্ধতি, সেখানে ধরুন ওই ১০ থেকে ৫০টা মুরগি থাকে। এদের জন্য আলাদা কোনো দামি ঘরের দরকারই নেই। ওই সাধারণ বাঁশ বা কাঠ দিয়ে বানানো ঘর। ঠিক, বাঁশ, কাঠ বা খড় দিয়ে একটা সাধারণ আশ্রয় হলেই হলো। এরা সারাদিন বাড়ির আশেপাশে ঘুরে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নেয়। অন্যদিকে সেমি ইন্টেন্সিভ মডেলে মুরগির সংখ্যা ১০০ থেকে ৫০০ অবধি হতে পারে। ও আচ্ছা, স্কেলটা একটু বড় হচ্ছে। হ্যাঁ, সেখানে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে ঘেরা থাকে, আর প্রাকৃতিক খাবারের পাশাপাশি কিছুটা কিনে আনা খাবারও দিতে হয়। তৃতীয় যে কমার্শিয়াল ফ্রি রেঞ্জের কথা বললেন, সেটাতে বিশাল মূলধন লাগে, যা আমাদের পশ্চিমবঙ্গের দেশি মুরগির প্রেক্ষাপটে খুব একটা দেখা যায় না বললেই চলে। দাঁড়ান, এখানে একটা বড় প্রশ্ন আছে। আমি যদি ব্যবসাতেই নামি, তাহলে তো ব্রয়লার মুরগি পাললেই পারি। বাজার থেকে আনব, প্রচুর খাবার দেব, আর ২-৩ মাসের মধ্যে সেগুলো বিশাল সাইজের হয়ে যাবে। দেশি মুরগির দিকে কেন ঝুঁকবেন কেউ? অনেকটা মেশিনের মতো। ওকে প্রচুর দামি প্রোটিন সমৃদ্ধ ফিড দিতে হবে, তবেই সে বড় হবে। হ্যাঁ, আর সেই ফিডের তো মারাত্মক দাম। একদম। একজন ছোট কৃষকের পক্ষে এই পোল্ট্রি ফিডের বিশাল খরচ টানা প্রায় অসম্ভব ব্যাপার। এখানেই দেশি মুরগি বাজিমাত করে, কারণ এর ৩টে জাদুকরী সুবিধা আছে। প্রথমত, এদের খাবারের খরচ প্রায় শূন্য। এরা পোকা, কেঁচো, ঘাস বা ধান ঝাড়ার পর পড়ে থাকা দানা খেয়ে দিব্যি বেঁচে থাকে। আর দ্বিতীয় সুবিধাটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই না? হ্যাঁ, ইমিউনিটি। ব্রয়লার মুরগি একটু আবহাওয়া বদলালেই বা বৃষ্টি হলেই অসুস্থ হয়ে পড়ে, প্রচুর টাকার ওষুধ লাগে। কিন্তু দেশি মুরগি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের এই প্যাচপেচে গরম আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টিকে আছে। তাই এদের ওষুধের খরচ নেই বললেই চলে। আর ৩ নম্বর পয়েন্টটা তো আমি সোর্সে দেখলাম যে বাজারে অনেক চড়া দাম পাওয়া যায়। ঠিক, ব্রয়লারের তুলনায় দেশি মুরগি আর ডিমের স্বাদ সম্পূর্ণ আলাদা। তাই কলকাতার মতো শহরে বা লোকাল হাটেও এর ব্যাপক চাহিদা। বলতে চাইছেন ইনভেস্টমেন্ট প্রাইস 0, কিন্তু রিটার্ন সলিড। আর সোর্সে একটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ওই ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত কৃষির যে ধারণাটা দেওয়া হয়েছে। ধরুন মালদা বা মুর্শিদাবাদের আম লিচু বাগানে বা ধান কাটার পর মাঠে মুরগি ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটা একটা দারুণ প্র্যাকটিস। এটা অনেকটা বাগানে একটা সেলফ ড্রাইভিং ক্লিনিং রোবট রাখার মতো মনে হচ্ছে। সে আপনার বাগান পরিষ্কার করছে, পোকা মারছে, আবার উল্টে আপনাকে প্রতিদিন প্রাতরাশের জন্য ডিমও দিচ্ছে আর টাকাও রোজগার করে দিচ্ছে। কিন্তু এই পুরো ইকোসিস্টেমটা কি সত্যি এতটা সহজ, নাকি নির্দিষ্ট কোনো কৌশল আছে এর পেছনে?
খুবই চমৎকার একটা বিষয় হল এটা প্রকৃতির একটা ক্লোজড লুপ বা আবদ্ধ চক্রের সিস্টেম। এটা কোনো জাদুর বলে হয় না। মুরগি যখন বাগানে ঘোরে সে শুধু প্রাকৃতিক কীটনাশক হিসেবে পোকা খায় না, সে আগাছাও দমন করে। আর ওই সারের বিষয়ে তার গোবর বা অন্যান্য পশুর মলের সাথে মিশে যেটা হয়। হ্যাঁ, একদম। মুরগির মল অত্যন্ত উচ্চমাত্রার নাইট্রোজেন সমৃদ্ধ। এই মল সরাসরি মাটিতে বা গোবরের সাথে মিশে খুব দ্রুত দারুণ জৈব সার তৈরি করে। অর্থাৎ মুরগি মাটির উর্বরতা বাড়াচ্ছে, যা আবার গাছের ফলন বাড়াচ্ছে। এখানে প্রাণী আর উদ্ভিদের এক অপূর্ব মেলবন্ধন ঘটছে। এই সেলফ ড্রাইভিং রোবটের আইডিয়াটা তো পরিষ্কার হলো, পরিবেশর পদ্ধতি তো তৈরি হলো, কিন্তু এই পরিবেশে কোন মুরগি সবচেয়ে ভালো মানিয়ে নেবে? কারণ আমি যদি বাজার থেকে সাধারণ ব্রয়লার কিনে এনে ওই আমবাগানে ছেড়ে দিই, সে তো আর মাটি আছড়ে পোকা খুঁজবে না। না, সে এক জায়গায় বসে থাকবে আর শেয়ালের শিকার হবে। একদম। তার মানে এই ইকোসিস্টেমের জন্য বিশেষ এক ধরনের মুরগি দরকার। সোর্সে দেখলাম মুরগির জাতকে মূলত ৩টে ভাগে ভাগ করা হয়েছে: ডিম উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী আর ডুয়েল পারপাস। এই ডুয়েল পারপাস বা দ্বৈত উদ্দেশ্যের জাতগুলোকেই ছোট খামারিদের জন্য সেরা বলা হচ্ছে কেন? কারণ হল এনার্জি ডিস্ট্রিবিউশন। ডিম উৎপাদনকারী জাত, যেমন ধরুন গ্রামপ্রিয়া, এরা বছরে ২০০ থেকে ২৫০ ডিম দেয় ঠিকই, কিন্তু এদের শরীরে মাংস খুব একটা থাকে না। আর ব্রয়লার তো শুধু মাংসের জন্য। ঠিক, ব্রয়লার হলো মাংস উৎপাদনকারী, প্রচুর খাবার লাগে এদের। কিন্তু ডুয়াল পারপাস জাতগুলো হলো ঠিক যেন ক্রিকেট টিমের অলরাউন্ডারদের মতো, মানে ব্যাট এবং বল দুটোতেই হিট। হাহা, দারুণ উপমা, একদম তাই। এরা মাঠে চড়ে নিজের খাবার খোঁজার মতো চটপটে, আবার এরা বছরে মোটামুটি ১২০ থেকে ১৮০টা ডিমও দেয়। আর বড় হওয়ার পর এদের ওজন ১.৫ থেকে ২.৫ কেজির মতো হয়। মানে ডিম বেচেও লাভ, আবার শেষে মাংস হিসাবে বিক্রি করেও লাভ। আচ্ছা, এবার ভারতের নিজস্ব কিছু খাঁটি দেশি জাত নিয়ে কথা বলা যাক। সোর্সের বেশ কয়েকটা দারুণ নাম আছে, যেমন আসিল, যেটা ২.৫ থেকে ৩ কেজি ওজনের হয় আর ভীষণ শক্তিশালী। তারপর চিটাগং বা মালয়, যা লম্বায় বেশ বড় আর মাংসের জন্য ভালো। আর আর্দ্র আবহাওয়ায় টেকার চ্যাম্পিয়ন নিকোবারির কথাও বলতে হবে। হ্যাঁ, নিকোবারি, কিন্তু সবথেকে বেশি নজর কাড়ছে দুটো জাত। একটা হলো মধ্যপ্রদেশের বিখ্যাত কাদাকনাথ, যার সম্পূর্ণ কালো মাংস আর ঔষধি গুণের জন্য মারাত্মক দাম। আর অন্যটি হল আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব গর্ব হরিণঘাটা ব্ল্যাক। একদম, আমাদের লোকাল হিরো বলতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কাদাকনাথের তো বাজারে এত দাম, এত হাইপ, তাহলে সবাই কেন শুধু কাদাকনাথই পালন করছে না? একজন খামারি হরিণঘাটা ব্ল্যাক কেন পালবেন? আমরা যদি বড় ছবির দিকে তাকাই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। কাদাকনাথ নিঃসন্দেহে অত্যন্ত দামি, কিন্তু তার ক্রেতা কারা? মূলত বড় শহরের স্বাস্থ্য সচেতন মানুষ। এর জন্য একটা নির্দিষ্ট প্রিমিয়াম মার্কেট ধরা প্রয়োজন, যেটা হয়তো গ্রামের একজন নতুন খামারির পক্ষে প্রথম দিনেই পাওয়া সম্ভব নয়। ঠিক। অন্যদিকে হরিণঘাটা ব্ল্যাক হলো আমাদের মাটির নিজস্ব জাত। এখানকার আবহাওয়া, জলকাদার সাথে সবচেয়ে ভালো মানিয়ে নেয়। এর রোগ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে নতুন খামারিদের জন্য এতে ঝুঁকি বা মর্টালিটি রেট সবচেয়ে কম থাকে। মানে মৃত্যুর হার একদমই কম। এটা নতুনদের জন্য একটা বড় ভরসা। কিন্তু একটা সমস্যাও তো আছে। খাঁটি দেশি মুরগি তো খুব ধীরে ধীরে বড় হয়, ডিমও একটু কম দেয়। যদি উৎপাদন আরেকটু বেশি চাই, তখন কি হবে? তখনই আসে উন্নত জাত বা ইমপ্রুভড ব্রিড এবং সুস্থ বাচ্চা সংগ্রহের বিজ্ঞান। সোর্সে দেখলাম সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো, যেমন ICAR বা ICAR, বেশ কিছু উন্নত জাত তৈরি করেছে। যেমন ভানা রাজা, এরা বছরে ১৪০ থেকে ১৮০টা ডিম দেয় এবং খুব দ্রুত বাড়ে। হ্যাঁ, আরও আছে, যেমন গ্রামপ্রিয়া ডিম উৎপাদনের সেরা। এছাড়াও শ্রীনিধি, গিরিরাজা বা রাজশুরীর মতো বড় শরীরের জাত রয়েছে। এগুলো দেশি মুরগের মতোই শক্তিশালী, কিন্তু উৎপাদন বেশি। জাত তো চেনা হলো, কিন্তু এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই মুরগের বাচ্চা আমি কোথা থেকে কিনব? অজানা উৎস বা গ্রামের লোকাল হাট থেকে বাচ্চা কেনাটা কতটা ঝুঁকি? এটা কি অনেকটা ইন্টারনেট থেকে কোনো অচেনা সফটওয়্যার ডাউনলোড করার মতো নয়? দারুণ একটা পয়েন্ট।
মানে ধরুন একটা ভাইরাসে যেমন পুরো কম্পিউটার ক্র্যাশ করতে পারে, তেমনি একটা অসুস্থ বাচ্চা পুরো খামারের সর্বনাশ করতে পারে, তাই না? আমি ওই উপমাটার প্রশংসা করব। পোল্ট্রি বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। প্রথম দিন থেকেই এটা ভীষণ জরুরি। লোকাল হাট থেকে কেনা বাচ্চার জিনের কোনো বিশুদ্ধতা থাকে না, আর টিকারও কোনো গ্যারান্টি নেই। তাহলে নিরাপদ সোর্স কোনটা? সোর্সে পরিষ্কার বলা আছে সরকারি হ্যাচারি থেকে বাচ্চা নিতে হবে। যেমন ধরুন WBC-ADC বা WBC-ADC এর বিভিন্ন কেন্দ্র কোচবিহার, হুগলি বা হাওড়ায় যেগুলো আছে। কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে KVK থেকেও তো নেওয়া যায়। হ্যাঁ, সরকারি জায়গা থেকে নিলে জিনের বিশুদ্ধতা এবং টিকার নিশ্চলতা থাকে, যা দীর্ঘমেয়াদী লাভের চাবিকাঠি। আর সুস্থ বাচ্চা চেনার উপায় কি? খুব সহজ, বাচ্চা হাতে নিলেই বুঝবেন। বাচ্চা খুব অ্যাক্টিভ বা সক্রিয় হবে, তার পালকগুলো উজ্জ্বল থাকবে, পেট পরিষ্কার হবে, আর সবচেয়ে জরুরি নাভি শুকনো থাকবে। ওকে, তার মানে পদ্ধতি জানা হলো, জাত চেনা হলো। এবার এই সমস্ত জ্ঞানকে কাজে লাগিয়ে একটা বাস্তবসম্মত কৌশল বা গেম প্ল্যান তৈরি করার পালা। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে পশ্চিমবঙ্গের খামারিদের জন্য একটা চমৎকার 2 ধাপের কৌশল বা 2 স্টেপ স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। হ্যাঁ, মাস্টার প্ল্যান বলতে পারেন এটাকে। প্রথম ধাপে বলা হচ্ছে শুরুতেই ভানা রাজা বা গ্রামপ্রিয়ার মতো উন্নত জাত দিয়ে খামার শুরু করতে। এতে খুব দ্রুত ডিমের মাধ্যমে নিয়মিত একটা আয়ের ব্যবস্থা হয় আর খামারির আত্মবিশ্বাস বাড়ে। আর দ্বিতীয় ধাপটা হলো খামার আর্থিকভাবে স্থিতিশীল হলে তারপর হরিংঘাটা ব্ল্যাক বা কাদাকনাথের মতো খাঁটি দেশি বা হেরিটেজ জাতগুলো যোগ করা। এগুলোকে শহরে প্রিমিয়াম বাজারে চড়া দামে বিক্রি করে সর্বোচ্চ লাভ ঘরে তোলা যায়। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এর মানে কি আমরা ধাপে ধাপে বাজারের ঝুঁকি কমাচ্ছি? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। একদম তাই। প্রথম ধাপ হলো কৃষকের রেগুলার ইনকাম বা নিয়মিত আয়ের ভিত্তি শক্ত করা। পেট ভরলে তবেই তো এক্সপেরিমেন্ট করা যায়। ঠিক বলেছেন। আর দ্বিতীয় ধাপটি শুধু ব্যবসার জন্যই নয়, এটি ব্রিড কনজারভেশন বা আমাদের ঐতিহ্যবাহী জাতগুলো সংরক্ষণের জন্যও একটা দুর্দান্ত পদক্ষেপ। আজকের এই গভীর আলোচনায় আমরা সত্যিই দারুণ কিছু দেখলাম। কিভাবে মাত্র 10-20টি মুরগি আর একটা সঠিক পরিকল্পনা একটা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। সাধারণ ব্যাকইয়ার্ড পদ্ধতি থেকে শুরু করে ডুয়াল পারপাস জাতের নির্বাচন, সরকারি জায়গা থেকে সুস্থ বাচ্চা সংগ্রহ এবং সবশেষে আয়ের এক অসামান্য মাস্টার প্ল্যান সবই উঠে এসেছে আমাদের এই বিশ্লেষণে। হ্যাঁ, আর যারা এটা শুনছেন, আমার মনে হয় তারা হয়তো এরপর থেকে তাদের বাড়ির পেছনের খালি জমিটুকু বা আমের বাগানটাকে শুধু সাধারণ জমি হিসেবে দেখবেন না। একদম, বরং একটা সম্ভাবনাময় ইকোসিস্টেম হিসেবে দেখবেন। আলোচনা শেষ করার আগে একটা নতুন ভাবনা দিয়ে শেষ করতে চাই। ভেবে দেখুন তো, দার্জিলিং চা যেমন সারা বিশ্বে একটা বিশাল ব্র্যান্ড, অদূর ভবিষ্যতে কি এমন দিন আসতে পারে যেখানে কলকাতার বড় বড় 5 স্টার রেস্টুরেন্টের মেনুতে হরিংঘাটা ব্ল্যাক একটি এক্সক্লুসিভ হেরিটেজ ডিশ হিসাবে জায়গা করে নেবে? সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। আর সেই বিরাট বিপ্লবের নেতৃত্ব দেবে হয়তো গ্রামবাংলার এই ছোট ছোট ব্যাকইয়ার্ড খামারগুলোই। এই সম্ভাবনাটা নিয়ে একটু ভেবে দেখবেন আপনারা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা।